নমস্কার সবাইকে। কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত আমাদের এই যোগদান সভার সম্মানিত সভাপতি তথা আমাদের মন্ডলের সভাপতি গৌতম চন্দ্র রায় মহোদয়, মঞ্চে উপস্থিত এবং একটু আগে আপনাদের সামনে আলোচনা করে গেছেন আমাদের টিটিএনএটিসি সম্মানিত সদস্য ভূমিকানন্দ রিয়া, মঞ্চে ত্রিপুরা প্রদেশের অন্যতম সদস্য সঞ্জিত রিয়া মহোদয়, জেলা কমিটির তথা আমাদের উত্তর জেলার সাধারণ সম্পাদক সুজিত দে মহোদয়, মঞ্চে জেলা কমিটির সহ সভাপতি রায়চরণ রিয়া মহোদয়, জেলা কমিটির সদস্য অরুণ নাথ মহোদয়, জেলা জনজাতি মোর্চার সভানেত্রী আনাই মোলা মহোদয়া, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা মহোদয়, মন্ডলের সাধারণ সম্পাদক তপসিন্দুনাথ মহোদয়, মঞ্চে মন্ডলের অন্যতম আরেকজন সাধারণ সম্পাদক প্রদীপ নাথ মহোদয় এবং মন্ডলের সহ সভাপতি রবীন্দ্র কর সহ মঞ্চে আরো যদি অন্যান্য উপস্থিত যারা নেতৃবৃন্দ এবং আমাদের সামনে বসা মন্ডলের জেলা বিভিন্ন পদাধিকারী এবং বহু মাত্রায় এখানে উপস্থিত কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন পাড়া থেকে আগত, বিশেষ করে আজকে যারা যোগদান করবেন আমাদের এই আলোচনার পরে, হাজারো আমাদের যারা উপস্থিত কার্যকর্তা সহ সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে, বিশেষ করে যারা আজকে নতুন করে আমাদের সঙ্গে পথ চলার জন্য যোগদান করার পরে কাজ করতে শুরু করবেন, তাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কিছুটা বাংলায় এবং কিছুটা কর্পোরেটে আলোচনা করার চেষ্টা করব, কেননা যদি শুধু কর্পোরেটে আলোচনা করি তাহলে চারপা এবং আমাদের বাংলা ভাষাভাষী তাদের জন্য আমি কি বললাম, আর অনেকদিন পরে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি যেহেতু, তো আমি কি বলে গেলাম আপনারা যদি বুঝতে না পারেন পরে বাড়িতে গিয়ে হয়তো বলবেন যে কি বলে গেলাম আপনি কিছু বুঝতে পারলাম না। তার জন্য প্রথমে একটু বাংলায় আলোচনা করি। যে কথা আমাদের নেতৃত্বরা আলোচনা করেছেন আমার আগে, তার মূল যে কথা আমি যদি বলি তাহলে ওনারা এই কথাই বলার চেষ্টা করেছেন, আমাদের সরকার সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি আমরা, আমাদের সরকার সবার উন্নতি করার চেষ্টা আমরা করছি। তার জন্য নরেন্দ্র মোদীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর শেষে আরেকটা কথা বলেছেন, আমরা যদি সবাই প্রয়াস করি একসাথে এই ভারতবর্ষকে যেমন উন্নত করতে পারবো, আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ বিশেষ করে কৃষক জুমিয়া সাধারণ শ্রমিক যারা সাধারণ নাগরিক, তাদের আমরা জীবনযাত্রার মান আমরা উন্নত করতে পারবো। তার জন্য সবাই মিলেমিশে আমরা যদি প্রয়াস চেষ্টা করি, এই চেষ্টা দরকার আমাদের, আমরা তাহলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের চিন্তাধারার মধ্যে কেউ বাদ নেই, সেখানে জনজাতি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি কোন জাতি ধর্ম কেউ বাদ নেই, কোন শ্রেণী বাদ নেই। আমরা একদিকে মহিলাদেরকে আমরা ক্ষমতা দেওয়ার চেষ্টা করছি, যাকে বলা হয় বাংলায় ক্ষমতায়ন, অন্যদিকে আমরা চেষ্টা করছি জনজাতিদের ক্ষমতায়ন, জনজাতিদেরকে অধিকার দেওয়া, ক্ষমতা দেওয়া। ওবিসি এসসি
মাইনরিটি যারা পিছিয়ে থাকা সবার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সরকারের কাজকর্ম সবাইকে সামনে নিয়ে যাওয়া, একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া। এই হচ্ছে মূল কথা আমাদের নেতৃত্বের। এই যে আমি কথাগুলি যে বললাম তার উদাহরণ আপনারা নিশ্চয়ই আমাদের নরেন্দ্র মোদীর কাজকর্মের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। করোনার কথা সুজিত দা যখন ভাষণ দিচ্ছিলেন আমি গাড়িতে ওনার ভাষণ শুনছিলাম। করোনার কথা বলেছেন, করোনাকালীন সময় আমাদের সরকার, রাজ্য এবং কেন্দ্র আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেটা উনি বলেছেন। তারপরেও পার্টি হিসাবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আমরা সেবাই সংগঠন এই কথায় বিশ্বাস করি। তার জন্য সংগঠন যে করে আমরা সেবার মাধ্যমে করি। তার জন্য আমাদের নেতৃত্বরা বলেন যে যার যে সামর্থ্য সেই অনুসারে যেন আমরা সাহায্য করি। আমরা কোথাও একটা মাছ দিয়েছি, তো কোথাও আমরা 1 কেজি চালু দিয়েছি পার্টির তরফ থেকে, হয়তো পরিমাণে কম হতে পারে, কিন্তু আমরা মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনুরূপভাবে সরকার, রাজ্য এবং কেন্দ্র আমাদের দুটো সরকারি মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি। আমি পার্লামেন্টে বিভিন্ন মিটিং আমাদের যে হয়, প্রধানমন্ত্রীও থাকেন, আমাদের মন্ত্রীরা, সিনিয়র লিডার থাকেন, এরকম মিটিং আলোচনা হয়েছে। আমরা যে ভ্যাকসিনগুলি পাই, ইনজেকশন যে আমরা পেলাম, এই ভ্যাকসিন আমেরিকাতে ব্যক্তিগতভাবে কেউ যদি কিনতে চায় তাহলে ভারতীয় টাকায় 5,000 টাকা তার খরচা। একটা ইনজেকশন নেওয়ার জন্য 5,000 টাকা। আপনারা একটু ভাববেন, এখানে বসা 100 জনের মধ্যে 99 জনের পক্ষে ক্ষমতা ছিল না দুইটা ভ্যাকসিন 5,000, 10,000 টাকা দিয়ে করোনার ইনজেকশন নেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। কে দিল? নরেন্দ্র মোদী দিয়েছেন, এই কথা উনি বলেছেন। শুধু তা না, তার সাথে সাথে দুবেলা খেয়ে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য রেশনের মাধ্যমে আমরা সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের যে নীতি, তার যে প্রয়োগ, তার উদাহরণ। আমি বলছিলাম যে মহিলা, আপনারা যদি একটু ইতিহাস আপনারা যদি দেখেন, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্তমান নরেন্দ্র মোদী পর্যন্ত, এই যে এতজন প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমি যদি কংগ্রেসের নাম নেই, ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে, এইচ.ডি. দেবেগৌড়া থেকে শুরু করে আরো অনেক প্রধানমন্ত্রী, তাদের সময় মহিলাদের কোনোদিন 9-12 জনের মতো মহিলাদের মন্ত্রী কোনোদিন নেওয়া হয়নি। কোনোদিন মন্ত্রী সবাই মহিলাকে এত সংখ্যায় মন্ত্রী বানানো হয়নি। আর নরেন্দ্র মোদী কি বলেন জানেন? নরেন্দ্র মোদী বলেন মহিলারা লক্ষ্মীর মানে লক্ষ্মী, কাজে লক্ষ্মীর হাতে দেশের অর্থ ভান্ডারের দায়িত্ব তুলে দেওয়া দরকার। তার জন্য নির্মলা সীতারামন উনি এখন আমাদের অর্থমন্ত্রী। আর অর্থমন্ত্রী হওয়ার পরে, করোনাতে এত কিছু হওয়ার পরে আমাদের ভারত এখন বিশ্বের মধ্যে 5ম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এই নির্মলা সীতারামনের মাধ্যমে। অনেকে বলতে পারেন মহিলার হাতে এত বড় দায়িত্ব দিয়ে কি হবে? নির্মলা সীতারামন মহিলা হয়ে ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী হিসেবে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন বিশ্বের কাছে যে আমাদের দেশের মহিলাদের ক্ষমতা হচ্ছে এই। আর এক মহিলার কথা আমি বলতে চাই, জনজাতি আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যান্য সমাজ থেকে একটু পিছিয়ে আমরা যারা জনজাতি সমাজে, আমার মতো রেবতী, ত্রিপুরাকে গন্ডাছড়া প্রত্যন্ত এলাকা জুমিয়া পরিবারের মানুষকে এমপি বানিয়েছেন নরেন্দ্র মোদী। আর এরকম এক মহিলা, সেই উড়িষ্যার গ্রামের মহিলাকে রাষ্ট্রপতি বানিয়ে আজকে বিশ্বকে অবাক করে দিয়েছে। এ হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার। আর এই দ্রৌপদী মুর্মুকে নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, বিভিন্ন জায়গায় সভা সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা যখন সারা ভারতবর্ষের মানুষকে সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবে আমরা সামাজিক একতা আনার চেষ্টা করলাম, আমাদের বিরোধী দলগুলি এই মাথা মথা, লাল মথা, সিপিআইএম, কংগ্রেস নানান ধরনের ব্যঙ্গ বিরূপ মানে প্রতিক্রিয়া তারা দিয়েছিল। বলছিল
ওই অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলের নেতা। আমরা তো জানি গণতন্ত্রে যারা বিরোধী দলের নেতা হয় তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেন, অর্থাৎ আমাদের মন্ত্রিসভা যদি পড়ে যায় তাহলে অধীর বাবু হয়তো প্রধানমন্ত্রী হতে পারে। আর এই অধীর বাবু দায়িত্বহীনভাবে কি বললেন একজন মহিলাকে, একজন রাষ্ট্রপতিকে বললেন, কি জানি আমার তো মানে আছে, আপনারা জানেন নিচে কি বলেছেন, যেটা খুব আপত্তিকর, হ্যাঁ যেটা আপত্তিকর, রাষ্ট্রের পত্নী না, এটা তো হতে পারে না। তো অনেক আপত্তিকর, অর্থাৎ মহিলাকে সম্মান দেওয়া দূরের কথা, একজন জনজাতি সমাজের মহিলাকে সম্মান দেওয়া দূরের কথা, আর ওনাকে অপমান করার চেষ্টা করেন কংগ্রেস সিপিএম সহ বিরোধীরা। তাহলে এখানে পরিষ্কার এই ত্রিপুরা রাজ্য কংগ্রেস তার জন্য দীর্ঘদিন এবং ভারতবর্ষে কোনোদিন জনজাতি কোনো মহিলা, জনজাতি কোনো ব্যক্তিকে তারা এরকম সর্বোচ্চ আসনে বসার কল্পনাও তারা করেনি, তারা কল্পনাও করেনি। আর আমাদের এই রাজ্য সরকার আসার পরে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরেও আপনারা দেখবেন জনজাতি সমাজকে আমরা কোথায় নিয়ে গেছি। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দাল্লন সম্প্রদায়, তাদের যে টাইটেল দাল্লন, তারা কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা নিজেদেরকে দাল্লন দিতে চায়, এটাও তো অধিকার ছিল না। আমি ডক্টর মানিক সাহা, উনি রাজ্যসভায়, আমি পার্লামেন্টে লোকসভায়, আমরা দুজন এই দাল্লনদের পক্ষে কথা বলেছি। সংবিধান সংশোধন করে দাল্লনদেরকে আমরা এসটি তালিকায় এখন দাল্লন হিসেবে অন্তর্ভুক্ত করেছি। অনুরূপভাবে থাঙ্গা দাল্লন, আমাদের সরকার আসার পরে জনজাতি সমাজের আরেকটা সম্প্রদায় থাঙ্গা দাল্লন, ওনাকে রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার আমরা দিয়েছি। আমাদের সত্যরাম মিয়া, যে ব্যক্তি আমাদের হাজারটি নৃত্যকে জাপান থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বের কাছে এই আমাদের হাজারটি নৃত্যকে তুলে ধরেছিলেন, এই সত্যরাম মিয়াকে আমরা পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত আমরা করেছি। বেনিচন্দ্র জমাতিয়া, তিনজন জনজাতি শিল্পী, তাদেরকে আমরা সম্মানে ভূষিত করেছি, জনজাতি সম্মান আমরা বানিয়েছি। মহারাজার নামে এই রাজ্যে আমরা এয়ারপোর্ট, ছুটি ঘোষণা, আরো নানান কাজ আমরা করে চলেছি। কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি পুরানো আমাদের আগরতলায় একটা জায়গার নামকরণ করেছেন, আগামী দিনে সেখানে আমার মূর্তি হবে আমাদের মহারাজার নাম। ঠিক আছে, আমাদের সরকার জনজাতি, মহিলা, ওবিসি, এসসি সবার জন্য সংরক্ষণ, অধিকার এইগুলি আমরা দিয়েছি। কয়েকদিন আগে আমাদের শিক্ষা ক্ষেত্রে পড়াশোনা শুরু করার জন্য, দেওয়ার জন্য আমরা আইন যে উদ্যোগসীমা কিছু সুবিধা পেতে গেলে সেটাকে 8 লাখ টাকা করার সুপারিশ আমরা করেছি। এটা প্রধানমন্ত্রী হয়তো কয়েক মাস পরে এটা আবার ঘোষণা হবে। এরকম একের পরে আমরা সমাজে যারা পিছিয়ে আছে তাদের কল্যাণে আমরা কাজ করছি। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কাছে। যারা ভোট দেননি তাদের কাছেও আমি কৃতজ্ঞ, কারণ সমালোচনা করে আমাদেরকে সঠিক দিশা দেখায়। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যখন পার্লামেন্টে কথা বলি, রেপুবলিক ত্রিপুরা কিন্তু পুরো ত্রিপুরা রাজ্যের কথা মাথায় রেখে কথা বলে আপনারা দেখেছেন। আমি জম্পুই হিলকে ভারতবর্ষের মানচিত্রে একটা ট্যুরিজমের মানচিত্র হিসাবে যাতে এই আমাদের জম্পুই হিল স্থান পায় তার জন্য কথা বলেছি। ডুমুরের কথা বলেছি, শপিংয়ের কথা বলেছি, অনুকূটির কথা বলেছি, আরো আমার পিলারের কথা বলেছি, ওয়াটাবরের কথা বলেছি। পুরো ত্রিপুরা রাজ্য এই যে জায়গাগুলি বললাম, শুধু পূর্ব ত্রিপুরা নয়, সারা ত্রিপুরা রাজ্যের কথা। রেলের কথা বলেছি, কাঞ্চনপুর হোক, আমার সেই ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে সুনামুড়া হোক, অথবা খড়পুর, সাবরুম, অমরপুর, গন্ডাছড়া, আবার সেই কাঞ্চনপুর হোক, এই কথা আমি পার্লামেন্টে বলেছি। আপনাদের জন্য আপনারা দেখেছেন নীতিন গডকরির কাছে 2-3 বার আমি দরবার করেছি, গিয়ে কি করেছি, ওনাকে চিঠি লিখেছি, ওনাকে মৌখিক বলেছি, পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি, বলেছি আমার মনো থেকে সিমলন পর্যন্ত কাঞ্চনপুর হয়েছে জাতীয় সড়ক, এটাকে আপনার তাড়াতাড়ি করতে হবে। আর আমি তো এখনো যাওয়ার সুযোগ আমার হয়নি, আপনারা নিচে দেখেছেন মিজোরামের বাঙ্গুন পর্যন্ত, মানে সিমলন পর্যন্ত বাঙ্গুন হয়ে জাতীয় সড়ক ডাবল লেনের কাজ হয়েছে। আগামী দিনে এই রাস্তাগুলি আঁকা হবে। আমি সেদিন মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম প্রায় 1 ঘন্টা, সেখানে কাঞ্চনপুরের কথা আমার আলোচনা হয়েছে, কারণ আমি কাঞ্চনপুরের মানুষ, কেন আমি এখানকার প্রতিনিধি। তো আমি এসএ মন্ডল সভাপতিকে আমি জিজ্ঞেস করলাম,
দাদা নতুন কিছু রাস্তার কাজ বেরিয়েছে, কোন রাস্তায় কি হবে না হবে আপনি পেয়েছেন কিনা। আমি আগামীকাল পিডব্লিউডি এসডিও এক্সিকিউটিভ যারা আছেন ইঞ্জিনিয়ার এবং এসডিও সহ আমি দেখেছি, আমি আমাদের ডাকবাংলোতে বসবো ব্রজকুমার ওয়াজাপাড়া, সেখান থেকে অভিযোগ বারবার আমার কাছে ফোন করে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নাকি সেখানে যায়নি, রাস্তা খুব করুণ অবস্থা। আমি কথা দিচ্ছি আগামী হয়তো বা কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আমরা এই কার্যক্রমে চিন্তা ভাবনা করছি। কেন্দ্রীয় মন্ত্রী আসবে, আমি আসবো, অনেকে আসবেন, আমরা মুখ্যমন্ত্রী যেদিন আসবেন সেই দিন ওনাকে অনুরোধ করবো একটা পার্টির কাজের মৌলিক কার্যক্রমে অংশগ্রহণ করে আর একটা প্রশাসনিক কাজ তিনি যেন করে যান। কাঞ্চনপুরকে নিয়ে আমরা বিশেষভাবে ভাবি, কারণ কাঞ্চনপুর ত্রিপুরার মধ্যে একটু অন্যরকম জায়গায় অবস্থান করে, কিন্তু কাঞ্চনপুরের ভবিষ্যৎ খুব ভালো, আপনারা এই কথাই মনে রাখবেন। শুধু একটা কথা মনে রাখবেন, শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের যে গতি এটাকে ধরে রাখতে হবে, সবাই মিলেমিশে প্রয়াস নিতে হবে। এই যে আমাদের নরেন্দ্র মোদীজি কি বললেন, সবকা সাথ সবকা বিকাশের সাথে সাথে সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আমরা কাঞ্চনপুরবাসী জনজাতি বাঙালি বিভিন্ন সম্প্রদায় ধর্মের মানুষ আমরা যদি প্রয়াস নেই একসঙ্গে মিলেমিশে কাঞ্চনপুরকে ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ আমরা মহকুমা বানাতে পারবো। এখানে ট্যুরিজমের জন্য বাইরে থেকে ট্যুরিস্ট আসবে, এখানে অনেক কিছু আছে, কাঞ্চনপুরে জমি আছে, ফসল হবে, আমার পাহাড় আছে দেখার জন্য, ট্যুরিজমের অনেক সম্ভাবনা। মিজোরাম দিয়ে আগামী দিনে ব্যবসা বাণিজ্যের মেন সড়ক হবে এই জায়গাটা। আগামী দিনে আমাদের মিজোরাম হয়ে আমাদের এই যে মিজোরাম মণিপুর অবধি আরো অন্যান্য রাজ্যের সঙ্গে এই জাতীয় সড়ক হয়ে গাড়ি চলাচল করবে। কাঞ্চনপুর তখন আপনাদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসবে, তখন আপনাদের অনেক কিছু সম্ভাবনা আরো অনেক কিছু বাড়বে, আরো উন্নয়নের জোয়ার আপনার দরজা খুলে যাবে। শুধু দরকার একসঙ্গে আমাদের থাকতে হবে মিলেমিশে। রাজনীতি করার জন্য আমাদের অনেক কিছু কথা আমরা বলতেই পারি, কিন্তু সামাজিকভাবে আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা রাজ আমল থেকে এখানে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করছি। আমি তো বলতে চাই যারা রাজ পরিবারের কেউ কেউ এখানে এসে সাম্প্রদায়িক সংস্কৃতি দিয়ে যায়, আগরতলায় গিয়ে রাজবাড়িতে গভীর নিদ্রায় তিনি পড়ে যান, কিন্তু সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়। কাঞ্চনপ্রভা দেবী উনি তো জায়গা দান করেছিলেন, রেবতী ত্রিপুরা তো দান করেনি জায়গা, রেবতী ত্রিপুরা দান করেনি, কাঞ্চনপ্রভা দেবী দান করেছিলেন। কি চিন্তা ভাবনা করে? কারণ মহারাজা বীর বিক্রম সবকা সাথ সবকা বিকাশের তিনি বিশ্বাসী ছিলেন। তার জন্য তিনি উনার সময় আমরা দেখেছি হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য মরিয়মনগরের চার্চ, মুসলিমদের জন্য বেদুমিয়া মসজিদ, বৌদ্ধ ধর্মের জন্য বৌদ্ধ মন্দির আগরতলায় তিনি বেনু বন বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। সবকা সাথ সবকা বিকাশ এটাই উদাহরণ মহারাজা, তার জন্য বিজেপি মহারাজাকে আমরা সম্মান শ্রদ্ধা করি। আর ওই মহারাজার ধর্মপত্নী কাঞ্চনপ্রভা দেবী তিনি সবকা সাথ সবকা বিকাশ রাজার যে নীতি এটাকে প্রয়োগ করতে গিয়ে হয়তো কাঞ্চনপুরে ষষ্ঠী সমিতি আরো বিভিন্ন জনকে কিছু দান করেছিলেন একসঙ্গে থাকবো বলে। আর সেই পরিবারের কেউ যদি এসে বলে এখানে এই করতে হবে, সেই ঐতিহ্যকে উনি মানছেন, রাজ পরিবারের ঐতিহ্যকে তিনি মানছেন, তো রেবতী ত্রিপুরাকে আবার আক্রমণ করে আমি নাকি ওনার বিরোধী। আমি কারোর বিরোধী নই, আমি সত্য কথা বলতে সাহস করি, এ হচ্ছে আমার দোষ, আমি সত্য কথা বলি, তার জন্য অনেক মানুষ আমাকে হয়তো খারাপ পাবে। আজকে হয়তো এই যে মিডিয়া অনেক ক্যামেরা রেকর্ড হচ্ছে, এই কথা বলার পরে দেখবেন আগামীকাল নামে আজকে বিকালের মধ্যে আবার প্রেস মিট করবে তারা, হয় অনিমেষ বাবু বলবেন, না হয় কি কি তাদের আমি সবাইকে চিনি না, আবার বলবে রেবতী ত্রিপুরা কি প্রাসাদ এই কথাই বলতে পারে। আমি বই করি না, যে কথা আমি বলতে চাইছিলাম আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের সরকার আসার পরে আমরা আইপিএটি কে নিয়ে সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা শুরু করেছিলাম। এই কাজ করতে গিয়ে আমরা সব মানুষকে নিয়ে যেহেতু চলেছি এবং অনেক কাজ আমরা রাজনৈতিক নিরপেক্ষ ভাবে আমরা কাজ করেছি, ফলে অনেক মানুষের বিশ্বাস আস্থা আমরা অর্জন করতে পেরেছি আমি মনে করি। আর এই যে আস্থা এবং বিশ্বাস আমরা মানুষের অর্জন করছি, তার জন্য অনেক মানুষ কিন্তু সহ্য করতে পারেনি।
তার জন্য কি হলো? তার জন্য কি হলো যে এই যে আমাদের শান্তি সম্প্রীতি সবার যে আস্থা ভরসা বিজেপির উপরে চলে বাড়ছে দিন দিন, এটাকে আঘাত করার জন্য সাম্প্রদায়িক সুর সুরি দিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করলেন। আর তার জন্য ব্রুজ সেটেলমেন্ট যেটা দীর্ঘদিনের 24 বছরে আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার নেতৃত্বে এই কাজটা যখন হচ্ছিল, এটাকে নিয়ে আলাদা একটা রাজনীতি করার জন্য কিছু কিছু মানুষ নেমে পড়লো। কাজে এইগুলি সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। এখানে আমার আগে যারা ভাষণ দিয়েছেন তারা বলেছেন তিন ভাষার কথা বলে, একটাই কথা বলে গ্রেটার প্রিফারেন্স ছাড়া হবে না, লেন ছাড়া হবে না। আমি মানলাম যুক্তির খাতিরে তাদের লেন দরকার, সব কিছু ঠিক আছে, কিন্তু লেনটা কি ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের বাইরে না, ভারতবর্ষের মধ্যেই তো থাকতে হবে। তো ভারতবর্ষের থেকে একটা আলাদা রাজ্য হিসাবে থাকার পরেও নরেন্দ্র মোদীর কাছে তো আমাদের যেতে হবে, যেতে হবে কিনা? যেতে হবে। তাহলে নরেন্দ্র মোদীর কাছে টাকা চাইতে হবে, নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইতে হবে, নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে হবে। বিজেপিকে মারপিট করে হবে? হবে এইসব? কখনো হবে না, কখনো হবে না। ওই কিছু কিছু লোক আমাদের সঙ্গে থেকেও মারপিট করেছিল 2018 পর থেকে। আজকে তাদের অস্তিত্ব কোথায়? আজকে বিলুপ্তির পথে। আমাকে সন্দীপ বাবু বলছিলেন 6,000 6,500, আগামী দিনে 11 তারিখ 12 তারিখ হয়তো আরো কিছু হবে। আজকে এখানে প্রায় 8-900 দুর্গাত করবে, আরো কয়েক দিনের মধ্যে আরো হাজারও আসবে, আরো কয়েক হাজার। তো এটা কিসের মানে এই যে সিগন্যালটা কিসের? এই সিগন্যালটা হচ্ছে মানুষ বুঝে গিয়েছে, জনজাতিরা বুঝতে পেরেছে আমরা ভুল করেছি। এই যে আঞ্চলিক দলগুলি যে বিভিন্ন ইমোশনাল সেন্টিমেন্টাল যে কথাগুলি, যেটা সাম্প্রদায়িক সুর দিয়ে কথাবার্তা, এইগুলির বিরুদ্ধে মানুষ এখন সোচ্চার হয়েছে। তার জন্য আস্তে আস্তে মানুষ বিজেপির দলে সামিল হচ্ছে। তো এই হচ্ছে মুদ্রা কথা বাংলায়। এটাকে আমি একটু কম করে আমি একটু বলার চেষ্টা করবো। তারপর যিনি বিজেপি, যিনি মেইন মূল কর্মক সবকা সাথ সবকা বিকাশ, যতটা দিয়েছেন চলে না নাই আপনি বাকিল যিনি রাজ্য সরকার এবং যিনি কেন্দ্রীয় সরকার যা কিছু সরকারি স্কিম নো আজ আকাশের কোনো রাজনীতি সে বিচার খেয়া বড় রাজনীতি খায়, বড় রাজনীতির দলতম আবশ্যক নাইয়া নাইও বড় হিসাবে মনুষ্যত্ব, বড় মনুষ্য হিসাবে বিনি সাহায্য পেলেনি দরকার। আমার এই চিন্তাধারা খেয়েছিল বড় সাহায্য পেয়ে করোনার সময়ও 2 বছর ধরে মাইরুম বাঙালিকা মাইরুম থেকে শুরু করে অনেক কিছু বাঙালি তো আবো সবকা সাথ সবকা বিকাশ স্লোগান আমরির প্রমাণ চলপ্রণ মাই 2 বেলা চালে মুখনা নাইতো আমরি সাথে সাথে তাও ত্রিপুরা রাজ্য যে উন্নয়ন সম্বন্ধ ও কার্যপুর থেকে শুরু হয় আমরির প্রমাণ চলমাইতি যিনি অনেক আঞ্চলিক দল, আমাদের আঞ্চলিক দলের অনেক এমপিও ছিলেন, অনেক সময় মন্ত্রী হয়েছিলেন, জাতীয় কংগ্রেসের এমপি হয়েছিলেন, রাজ পরিবার থেকে এমপি মন্ত্রী হয়েছিলেন, কিন্তু বড় বড় জাতির পক্ষে সাজা দেয় একটাও জাতির জন্য তারা কথা বলেননি। আমাদের কিরিট বিক্রমজিও তো এমপি ছিলেন, আমাদের বাজপন বাবু তো এমপি ছিলেন, আমাদের জিতেন বাবু আমার আগে উনি তো এমপি ছিলেন, কিন্তু আপনারা তুলনামূলক আমি 3 বছরে আমি তো প্রাসাদ বিরোধী, আচ্ছা মানলাম আমি যুক্তির খাতিরে আমি যেভাবে কথা বলেছি জনজাতির জন্য সবার জন্য, ওই জনজাতি দলটি যারা এমপি মন্ত্রী হয়েছিলেন তারা আমার অর্ধেক কথা বলেনি ওই পার্লামেন্টে গিয়ে। আপনারা অনেকে বলেন যারা প্রয়াস করা আগে এমপি এর নাকি ঘুমো দেন, পার্লামেন্টে থাকি নাকি মুক্তি থাকবো আর পার্লামেন্টে আনকর 1 মিনিট আনতে গেল। তো আপনি কর্মকা যে কথা উঠো বা আইপিএম কে উঠো বড় বক্স নিয়ে সব যে তার প্রেম কুমার বাবু যে মন্ত্রী বাড়িরা যিনি যে পুরুষ সম্প্রদায় ব্রহ্মী উন্নতি নিবাই পিটিজি অনেক যিনি পুরুষ সম্প্রদায়ের নেতৃত্ব জন্য অনুরোধ থেকে চন্দ্রশেখর প্রেম কুমার বাবু যিনি মানে পুরুষ সেক্রেটারি
তাহলে পিজিটি ডক্টর দিদি जों मुख्यमंत्री बाय सालायनानै परे जों किन्तु बिनि आफाव आलुरिखा जों दाबो नायनाय प्रेम कुमार बाबू फैनाय 6 मास 5 मास बोसोर बुरुनि बागै बुंसावबा कारण गृहमंत्री बुरुनि बागै सावताबे एके आबहावा मंत्रीनाव लालुसिनि लाभ करेला दिगे तमान बसाबो हयतो प्रेम कुमार खाना गायके आलो बुंजले जाबाय हाय एमपी उन्दैके आबहावा कक्सा आङो बुंनो जास्ट सचेतन खाय दिमसे नों बुरुनि मंत्री ताबो बुरुनि कलान थुबि बुरुनि बाय सावतानि আর বুরুনি কলান খেলি থাঙ্গাইকে বিজেপি কেনে বুরুবো বুরুনো আইপিপি কেনে বুরুবো বুরুনো আর মথা কেনে বুরুবো বুরুনো নং যত বুরুনো লাগি আবকাশি কো অর্থাৎ সরকার বিকাশ করো শুধু আইপিপি বিকাশ মথা বিকাশ বুরুন বিকাশ হবে না ইয়াং বিকাশ হবে না আবরি ওইলো সুসাগা চন্দ্র মন্ত্রী রায় কিন্তু কাহামে সামুকান্দি তাহলে তো সময় আসছিল যে যিনি দপ্তর ছিল ইয়া ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আমি ইয়াং মন্ত্রী কিন্তু আমাদের দপ্তর দিল না আমার সামাজিক দপ্তর এই কথা বলতে পারবেন না উনি যদি এখন আমার প্রজেক্ট কুমার রাজা পাড়ায় আমার অন্যান্য পাড়ায় আমার কোনো বাঙালি পাড়া এইভাবে যদি বিচার করেন এখানে তো বাঙালি পাড়া আমি কাজ দেব না ওইটা ত্রিপুরা পাড়া কাজ দেব না ওইটা চাকমা পাড়া কাজ দেব না দালুন পাড়া কাজ দেব না অন্যায় হবে মন্ত্রী হওয়ার পরে সবাই মন্ত্রী আর তার জন্য আমরা বলি আমরা বলছি সবার সবকা সাথ সবকা বিকাশ চোখ বলব খেলি দিই চোখ বিশেষ করে তাদের কথা যারা এডিসিও পাওয়ার তো ব্রক্ষ গরম বক্সা গাছে মুখা এডিসি নির্বাচনী আগে প্রশ্ন এডিসি নির্বাচনের পরে রেজাল্ট যেদিন ঘোষণা হবে ওই দিন তারা ডেটা ট্রিব্যুনালের জন্য বিল আনবেন এই কথা বলেছিল আমাদের প্রতিনিধি কিন্তু আমি যখন এই কয়েক মাস আগে আমাদের কর্মসভা বিধানসভা ওইখানে একটা যোগদান সভা হয়েছিল আমাদের ভূমিকানন্দ সেদিন আমার সঙ্গে ছিল আমি সাংবাদিকদের কথার উপরে আমি বললাম যে আইপিএফ মহা জনজাতিদের সঙ্গে বেইমানি করেছে বিশ্বাসঘাতক করেছে মিথ্যা কথা বলে রাজা হইও মিথ্যা কথা বলে এই কথা আমি বলেছিলাম খুব উনার মনের মধ্যে আঘাত লাগলো তারপরে আমার উপরে আবার আক্রমণ করতে শুরু করল আমি বললাম যে একজন রাজা হয়ে কিভাবে বলে যে ক্ষমতায় আসার পরে তিনি বিল আনবেন অথচ 1 বছর হয়ে গেল বিল আনেন না এই কথা যখন বললাম বলার ত্রিপুরা নিরক্ষর অশিক্ষিত আমি নাকি অশিক্ষিত আমি আপনাদের সামনে ঘোষণা দেই আমি পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি করে 17 বছর আমি টিচার শিক্ষক হিসেবে কাজ করেছি আমার সার্টিফিকেট যদি নকল হয় তাহলে রাজ্য সরকার আমাকে শিক্ষকের দায়িত্ব দিত না আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এবিবি কলেজ থেকে আমি মানে অনার্স এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমার সার্টিফিকেট চেক করতে পারে আমি মিথ্যা কথা বলবো না আমি এও জানি যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র সংবিধানের কিছু তো জ্ঞান আমার মধ্যেও আছে আর আমাকে উনি বলেন আমার জন্য নাকি একটা সংবিধানের কপি পাঠাবেন আমাকে আমি ওনাকে রিকোয়েস্ট করতে চাই আজকে এই 10 দিনে আপনি আরেকটু ভালোভাবে সংবিধান পড়ুন কেননা আপনি একবার বলেছিলেন ক্ষমতায় আসার পরে দিনই আপনি বিল আনবেন আর এখন বলছেন আমরা তো বিল আনতে পারবো না কারণ আমাদের হাতে বিল আনার ক্ষমতা নেই তাহলে কেন মিথ্যা কথা বললেন সংবিধান না জেনে কেন কথা বললেন সংবিধান শিয়া হইল কক্সবাজার বুঝছে সব তাহলে আজকে মোতাবেক সংবিধানের কপি পাঠাতে দরকার নেই ঠিক আছে তাও কি সংখ্যা কোনো বিল করে কোনো কিছু উদ্যোগ করে হাইল কামি থাকে দিন প্রায় মারি নাই বেটাতি প্রায় মারি নাই হিন্দি কে উল্লেখ আবার খুব লোক চাইছো নরেন্দ্র মোদী না মানুষ সিনিয়া তো নরেন্দ্র মোদী কেন সিনবো না উনি যদি না ছিলেন তো নরেন্দ্র মোদী কেন সিনবেন না নরেন্দ্র মোদী তো বিশেষ নেতা আপনি শুধু ত্রিপুরা রাজ্যের একটা অংশের জনজাতির নেতা হ্যাঁ
আপনি এখনো জাতি জনজাতি নেতা হতে পারলেন না, কারণ আপনি শুধু একটা জাতির কথা বলেন। ঠিক আছে না? আমার কথা সত্য কি মিথ্যা? জননেতা কাকে বলি? সব মানুষের অংশগ্রহণ আর সমর্থন যখন কোনো ব্যক্তির পেছনে থাকে তাকে আমরা বলি জননেতা। জাত পাত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে ব্যক্তির পেছনে সবাই থাকে সেই তো জননেতা। আর ওই তো জনজাতি নেতা। আমি যেটা বরাবর আমি তার বিরোধী। আমি তো সমাজের সাথে কাজ করি, আমি শুধু আমি ট্রাইবেল নেতা জনজাতি নেতা আমি কেন হবো বলে উনি এই কথায় বিশ্বাস করি না। আমি এই কথায় বিশ্বাস করি না। আমি কংগ্রেস হোক ত্রিপুরার ডেটা ত্রিপুরার উপমানায় আইপিপি নবীন শিকা আইপিপি নেতা মেয়র জমা দিয়া তাও কথা ধারণ করে চেষ্টা করতো কোনো একটা দিল্লি থাকে কোনো একটা কেলেঙ্কারি আপনি অনেক তাও প্রবলেম উঠান দিয়া দিল্লিতে একটা ঘটনায় মেয়র বাবু এখন পাবলিকের সাথে আসতে পারে না। না হলে তিনি 500 জন এমএলএকে কি করে নিয়েছিলেন দল বল নিয়ে মাথায় চলে যাওয়া এবং মাথাতে গিয়ে প্রেসিডেন্ট হওয়া। এবং তিনি কোন সিটে দাঁড়াবেন প্রদ্যুৎ বাবুর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল, ফাইল রেডি, শুধু সই করে ঘোষণা বাকি ছিল। ভগবান এবং ওনার প্রতি অবিচার করলো কিনা জানি না, দিল্লিতে গিয়ে একটা কেসে ফেসে গেলেন, ধরা পড়লো, এখন পাবলিকের সামনে আসতে পারছেন না। এই মেয়রবাবুরা বিশ্ববিদ্যালয়রা যারা এই আইপিএফটি করে রাজ্য দেওয়া নতুন রাজ্য ত্রিপুরায় দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে এমএলএ হলো মন্ত্রী হলো, তারা আগে স্বীকার করো তারা ব্যর্থ হয়েছে ডেটা ত্রিপুরায় দিতে। তাই কিনা জনগণ আপনারা বিচার করবেন, ঠিক না? তাহলে পুরো ঠিক তো অভিভাবক মন্ডলী আমার কথা আগে মেয়র জমা দিয়ে বিশ্ববিদ্যালয় যারা এখন মাথা দিও, যারা এখন আইপিপি দিও নাই, যারা প্রথম ত্রিপুরায় দাবি খেয়ে যারা ব্লক আগে স্বীকার খেতো আগে স্বীকার করো তারা ব্যর্থ। তাহলে এই নির্বাচন দিয়ে আবার মাথা দিয়ে নেতা হতে চায়, আপনারা তাদেরকে ক্ষমা করবেন না, বলেন ব্যর্থ নেতা। কারণ আইপিএফটি থেকে লেন নিতে পারেননি, ওই মাথা দিয়ে কি করে লেন দেবেন? একই তো কথা, শুধু নাম পরিবর্তন। তো কাজে এই নেতাদের এখন আমাদের দিক আশা চিনি জনজাতীয় ব্রণশিলিকা আপনি হবে পাবলিক তাদের সঙ্গে নাই। এই কথা বুঝতে পেরে এখন আপনারা দেখবেন আমাদের প্রভুজি মাঝে মধ্যে আমাকেও টেলিফোন করে, ডক্টর মানিক সাহাকে টেলিফোন করে, আমাদের বিপ্লবজিকে টেলিফোন করে, আমাদের প্রতিমাজিকে টেলিফোন করে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মার কাছে গিয়ে বলে দাদা आपके साथ मेरा सा बात करना था, ये हमारे दिल्ली से एक लोग অমিত শাহর সঙ্গে একটু 10 মিনিটের একটা ব্যবস্থা করে দিন, কত কিছু বলে। বুঝতে পারছেন? আমরা তো বিজেপিতে আছি, তারপর আমরা যাই আজকে 10টা এসে কাঞ্চন পড়ে ওই আরো কি করে জম্পুই গিয়ে তারা বলবে আমরা কাউকে ছাড়বো না, এইখানে শুধু আমরাই আমাদের শাসন কত কিছু বলে শেষ নেই না। আপনি বলে বহু মানে এক প্রশ্নে বেশি আমরা আর যারা মাথা খাইতো নয় আর প্রণোদনা নরেন্দ্র মোদী 2 বছর মাইরু বাংলা চালিকা, নরেন্দ্র মোদী 2 বছর রেশনের ফ্রি চাল আমাদের জনগণকে সারা ভারতবর্ষের 80 কোটি মানুষকে দিচ্ছেন। আমি মাথার যিনি নেতা যিনি রাজাও দাবি করেন ওনার কাছে আমার একটা অনুরোধ, আপনি 2 মাস শুধু আমাদের যারা জনজাতি এডিসি এলাকায় থাকেন, আমি বাঙালিকে বাদই দিলাম কারণ উনি দেবেন আইডিতে, তো শুধু জনজাতিকে 2 মাস রেশন ফ্রি দেন না আপনি, তারপরে বুঝা যাবে কার ক্ষমতা কত। ঠিক আছে কিনা? 30 মিটার রাস্তা আমি কিছু বলবো না, 30 মিটার রাস্তা ব্ল্যাক টপ পর্যন্ত ওই পিচ রাস্তা 30 মিটার রাস্তা কইরা দেখান, তারপরে বুঝা দেব আপনার ক্ষমতা। ঠিক না? আমার বড় কথা একটা চাকরি তারা দিতে পারবে না। আমি যদি মুখ্যমন্ত্রীকে একটু রাগ করে বললাম, কি রাগ আমি বলছি আপনাকে, আমি বললাম যে ডক্টর মানিক সাহাকে বললাম দাদা আমরা সব কিছু দেই, অথচ আমাদের উপরে আক্রমণ মারপিট এই যে, তো আমরা একটু আমাদের করা মানসিকতা দেখানো দরকার। আমি বললাম আপনি একটা কাজ করুন, এডিসির মধ্যে ব্লক রাখা যাবে না, তারা স্লোগান বলেছিল কিনা এডিসির মধ্যে নাকি ব্লক রাখা যাবে না। আমি বললাম ঠিক আছে,
তাদের কথাই আপনি কাজ করুন। কি কাজ দরকার মালিক সাহেব আমাকে জিজ্ঞেস করেন। আমি বললাম প্রায় 500 উপরে পদের সেক্রেটারি এডিসি তে আমরা ডেপুটেশনে দিয়ে রেখেছি। ওই পদের সেক্রেটারি কিন্তু আমার রাজ্য সরকারের কর্মচারী। আমরা যদি তাদেরকে ফিরিয়ে আনি রেগার কাজ হবে, এডিসি এলাকায় কাজ হবে কিনা শেষ। তো আমি বললাম একটাই উদাহরণ, সিকে জনপ্রিয়া উনি ভালো অফিসার, আমাদের রাজ্য সরকারের ভালো দায়িত্ব আমরা দেব, তার জন্য ওনার ট্রান্সফার আমরা করিয়েছি, অর্থাৎ এখন রাজ্য সরকারের কাজ করবেন উনি। আমাদের এই প্রদত্ত ফুড কলেজের কাজে মুখ্যমন্ত্রীকে অনুরোধ বলেন ডক্টর মালিকজি आप ये थोड़ा सा स्केच की बोले स्केच करवा दीजिए, মানে ট্রান্সফারটা যাতে বন্ধ হওয়া পেলা যায়। তো ডক্টর মালিক সাহেব বললেন আপনাদের এখানে নাকি কাজ ছাড়া কিছু হয় না, আপনারা তো বলেন তো আমার ভালো অফিসারকে এখানে রেখে দিয়ে দিলাম, আমার রাজ্য সরকারের অনেক বড় বড় কাজ আছে, আমি আপনার জনজাতি ভালো অফিসার, আমি এই জনজাতি অফিসারকে ক্ষমতা দেবো, আরো বেশি ক্ষমতা, আরো বেশি কাজ করাবো, ওনারও কাজ ভালো হবে, আমারও ভালো হবে, তো আপনারও ভালো হবে। তো উনি সে করাননি। এখন বুঝতে পারলেন তো, একটা কর্মচারী ট্রান্সফার করে নিয়ে গেলেও মালিক সাহেবকে ফোন করতে হয়, আর তারা বলে রেবুদি আরো সিনিয়র গো, আসলে রেবুদি পরিচয় এখন আমি দেওয়া বাকি আমার, আমি যদি যেদিন আমি পরিচয় দেবো না আমার, তাহলে ওই মালিক সাহেব তো কাজ করে আমার জন্য, আমার মুখ্যমন্ত্রী হওয়ার দরকার নেই। আমি বলে কি নরেন্দ্র মোদী কাজ করে না, আমার কথায় আপনারা জাতীয় সড়ক পাননি, আমাদের কথাই তো জাতীয় সড়ক পেলেন কাঞ্চনপুরে, তো আমার দাম মানে কি বলতে চান উনি? এটা তো শুধু এক ঝলক আমরা দেখানো শুরু করলাম। আমরা তো এখন আমরা চাই না এডিসি এলাকার মানে কষ্ট হোক, আমরা চাই না সেখানে চাকরি হয়, আমার জনজাতি চিনি জনজাতি বেকার ছেলে রসিয়া পয়সা 20,000 নাম কাজ হওয়ার প্রতি মানে 20,000 আমরা দিও কুম্পি একাডেমি এডিসি স্কুল আমাদের বিকাশের সময় আরো পুরো কাবাই রামপুরি কাজের মালিকা চাই করতে মালিয়া, তারপরে ইঞ্জিনিয়ার নিয়োগ 2-3 জন জুনিয়র ইঞ্জিনিয়ার বেকার রসিয়া টেন্ডার সম্পূর্ণ টেন্ডার ছাড়া কাম হলো, নেতা মন্ত্রী বড় সাকাই কাম টেন্ডার কোনো নিয়ম করে দুর্নীতি এডিসি হলো। তো আমি ভাবিলো 3 রাসায়নিক কোনো মানে কি হয় ড্রোনের মাধ্যমে চিনি রাজ্য সরকার চিনি বিজেপি সরকার আমরা প্রত্যেক বাড়িতে যাতে জলের সুযোগ হয় তার জন্য অটল জলধারা মিশনের মাধ্যমে আমরা সব জায়গায় ডিপ টিউবওয়েল মিনি ডিপ টিউবওয়েল আমরা বসানোর ব্যবস্থা করছি। সুনছে তৈরি করো লামা से खाई तो प्रधानमंत्री सड़क तो नेशनल हाईवे तो ग्रामीण सड़क तो हमारा त्रिपुरा जो स्टेट हाईवे तो अब आदि डिपार्टमेंट की किसी को तो खाई को एडिसी एक का काम करे रेगा संधि तो रावण का किसी खाई को फिशरी प्रधानमंत्री मत्स्य संपद योजना আমরা এডিসি কে দিয়ে রাখছি, তো কোনটা এডিসি হাতে আছে এডিসি আপনি শুনে তার পরিব বড় বড় কম, আর যে টাকা আমরা পাঠাই সেই টাকাগুলি তারা পয়সায় করছে। পূর্ণচন্দ্র জগতিয়া এই প্রতুবাবু সহ বলে আমরা বিএপি কালচার পছন্দ করি না, আমরা বিএপি কালচার আমরা নেব না, পুলিশ দরকার নেই, পাহারা দেওয়ার দরকার নেই। পূর্ণচন্দ্র জগতিয়া যখন ধরা পড়লেন 35 লাখ না কত টাকা জানি, যখন ধরা পড়লেন তিনি বললেন না না আমার জন্য না তো, ওইটা তো আমি আমার পুলিশ রাখার জন্য আমি 35 লাখ টাকা নিয়ে আমি বাড়ি বানাচ্ছি পুলিশ রেখে রাখার জন্য। জনগণ এখন মানে জনগণ বোকা না উনি বোকা আমি বলতে পারবো না, মানুষ বোকা। পুলিশের দরকার নেই, পুলিশ তাদের দরকার নেই, বিএনপি কালচার দরকার নেই, তাহলে পুলিশকে রাখার জন্য দালালবাড়ি 35 লাখ টাকায় দালালবাড়ি করা এটা বোকামি না বেশি চালা কোনটা? আপনারা চিন্তা করেন যে 35 লাখ 36 লাখ টাকা দালাল পেয়ে পুলিশ তুই নেই মাঝামাঝি করে ধরা পড়লে আর কি করা? এখন বাঁচতে তো হবে, বাঁচি না না আমরি হবে আমাদের গ্রেটার ডিফারেন্স নাই। 3% বই 3% কে আঘাত করে মারে পিটে মহিলা
কামি মুন্ডিয়া কামি ব্লকের অন্তর্গত আসামবাড়ি বিধানসভা একদম সীমানায় উত্তর মহারানীতে গিয়ে আক্রান্ত প্রায় 500 ইউনিটের সঙ্গে কথা বলেছিলাম। একজন আমাদের মানে গুণ আমাকে বলছিল যে তারা মহিলাদের বুকে হাত দিয়ে ব্যবহার করে। এই হচ্ছে আমাদের সমাজের ওই তথাকথিত গ্রেটার পিপলের যারা আন্দোলন করে কি ওয়ালিয়ার বলে রাজার ওয়ালিয়ার কাজে এই যে থামচার কথা বলে কি প্রাসাইতে মানে যার বুকের পাঁচা বলে হাত বেরিয়ে গেল যে বড়কে দোকানে বেকরে বাইক থাকা ইয়া বাইকা বড় ফাটিকা বড়দিন খান চৌক তোমন তবে জিষ্ণুদেব বর্মা আমরা রাজপুরি বাড়ি সিমরা কলকাতা নিয়ে নিব। জিষ্ণুদেব বর্মা ওনারও কাকা ওনার বাবার ভাই হয়। এই জিষ্ণুদেব বর্মাকেও উনি ছাড়েননি। জিষ্ণুদেব বর্মাকে আক্রমণ করার চেষ্টা করেছিল এই কয়েকদিন আগে। এই হচ্ছে মাথা লাল মাথা আসলে লাল যারা সিনিয়র করতো এখন বিজেপি পার্টিতে আসতে পারবে না বই করে কেন হয় কারণ বিজেপি দিলে ওই সরকার সরকার বিকাশের ভালো মানুষ হতে হবে মিথ্যা কথা বলে যাবে না। কিছু হলে সেন্ট্রালের দোষ কেন্দ্র দেয় না কেন্দ্র লোকজনের কথা বলে 25 বছর তো তার জন্য বিজেপিতে আসতে পারবে না। তারা জানে আঞ্চলিক দলগুলি বেশি দিন থাকে না তো তার জন্য কয়েকদিন তারা ওই আঞ্চলিক দলে এর আগে আইপিএফটিতে চলে গিয়েছিল। আইপিএফটিতে এখন তারা কোথায় গেল এখন সবাই মাথা দিয়ে গেল। তার জন্য আমি বলি লাল সিপিএম পতাকা লাল এই লাল থেকে এখন মাথা লাল এবং মাথা যুক্ত হয়ে নাম হয়ে গেল লাল মাথা। তো এখন এই লাল মাথা বড় একটা টুপি আগে লাল টুপি নিয়ে দিয়েছিল তো এই মাথার উপর সিপিএম এর কায়দায় বুয়ো তো পুরানি উদাহরণে অবকা প্রবেশন তো আপনি বলিল যে যারা খানসারি করছো ব্রেক খানসার নাই সিপিএম এর লাল মাথা বড় নায়ক কয়েকদিন পরে বিজেপি নো ক্ষমতা হারিয়ে দেবে ক্ষমতা নেবে। কিন্তু আজকে যারা সিপিএম বড় নবসন সারা নাই সিপিএম যারা করেন এখনো যারা ভালো মানুষ আপনারা তাড়াতাড়ি বিজেপিতে চলে আসুন। আর যারা এই মস্তানি করে উগ্রপন্থীর সাহায্য নিয়ে আপনারা যদি দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন তাহলে ওই কংগ্রেসের সঙ্গে মাথার আশায় আপনারা যদি স্বপ্ন দেখেন আপনাদের অষ্টম যেমন হয়নি আর কখনো হবেও না। আপনাদের অষ্টম কখনো হবে না। বিশ্বের কোথাও অষ্টম সরকার হবে। আর পশ্চিমবঙ্গ তারই প্রমাণ। পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস মিলেমিশে কাজ করেছিল বলে আজকে না সিপিএম না কংগ্রেসের কোনো অস্তিত্ব সেখানে আছে। সেখানে যদি তৃণমূলের সঙ্গে কেউ লড়াই করে তাহলে বিজেপি ত্রিপুরা রাজ্য তাই হবে সিপিআইএম এর 2023 এর পরে সিপিআইএম একের নিচে চলে যাবে। এখন তো 1% হলেও আছে তারপরে আরো নিচে নামবে কারণ কিছু আছে এখন লাল মাথায় এটা সব থাকবে না কিছু থাকবে না। আপনি ওটা সারা বুঝব বিজেপি সব অপূজারি সময় 2000 টাকা যারা তালুক বাদামে 30,000 আবার বলছেন চিন্তা খেত আবার কিছু চাকরি বিভিন্ন সম্ভব চেষ্টা খেত পূজারি সময় পূজার আগে আবার বলছে কিছু ঘোষণা ইতিমধ্যে হতো তো কাজে চিন্তা করে নিবে আর বেশি সময় লাগিয়ে বর্ষাকাল দিয়ে অনেক সামনে তো তিনি যারা যোগদান দিলেন আর বড় সারায় নরকি ডিসিশন লাগা বিজেপি সরকার নেই বর্ষায় যত আগামী তেলেসা হামদবন তাই প্রভুকে আড়ি গভর্নমেন্টরা বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদি আয়োগ করছে ডক্টর মানিক শাহ আয়োগ আমাদের সভায় উপস্থিত হয়েছেন জনজাতি মোর্চা